নমস্কার, গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমার গল্প পাঠের আসরে আমি যেটা পাঠ করব সেটা হচ্ছে বিশিষ্টা লেখিকা প্রতিভা বসুর লেখা গল্প বিকেল বেলা। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প, প্রতিভা বসুর লেখা গল্প বিকেল বেলা। ট্রামে দেখা হয়ে গেল। আরে তুমি? ভিড়ের মধ্যে রড ধরে দাঁড়িয়ে থাকা সুমন্ত প্রায় চেঁচিয়ে উঠল। উমা, তুমি? চমকে সামনের আসন থেকে চোখ ফেরালো অম্বু। সুমন্ত বলল, কোত্থেকে? অম্বু বলল, জঙ্গল থেকে। এক ভদ্রলোক অপরিসীম বিরক্তিতে কনুই দিয়ে ঠেললেন সুমন্তকে। বিড়বিড় করলেন, একটা ছুঁচ ফেলার জায়গা নেই, তার মধ্যে যত সব এই বলে তিনি এর ওর দিকে তাকালেন। ওরাও সর্বতভাবে সায় দিয়ে কি কৌশলে সুমন্তকে আরও একটি ঠেলায় অনেকটা দূরে গড়িয়ে দিতে দিতে বলল, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, এখন বিসম্ভ্রালাপের সময় নয়। অম্বু একেবারে অপ্রস্তুত। সুমন্ত সেখান থেকে গলা বাড়িয়ে বলল, এই উঠে পড়ো, চলো নেমে যায়, নইলে আমার স্বজাতি প্রীতি আমাকে বেশিক্ষণ ধৈর্য ধারণ করতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, তাই নামুন, নেমে জঙ্গলেই যান, নিরালা অন্ধকারে। খুব পিনপিন করে ভিড়ের মধ্যে থেকে কেউ বলল, কিন্তু কে তা বলল বোঝা গেল না। একটা অস্ফুট হাসির দমক বয়ে গেল অগুন্তি মানুষের নিঃশ্বাসে। তেরিয়া হয়ে ঘুরে দাঁড়িয়েছিল সুমন্ত। অম্বু লজ্জিতভাবে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, আর তাকে দাঁড়াতে দেখে সুমন্ত রাগ সামলে এগিয়ে এলো ভিড় ঠেলে। কেমন আছো? নিচে নেমে জিজ্ঞাসা করলো সে। অম্বু বলল, তুমি কেমন আছো? সুমন্ত মনে মনে হিসাব করছিল। ঠিক কদিন বাদে আবার অম্বুকে দেখলো। প্রায় ভুলেই গিয়েছিল। কি আশ্চর্য! বন্ধুদের সঙ্গে কবে না গিয়েছিল হাজারিবাগে, বোধহয় বিএ ফার্স্ট ইয়ার, 19-20 বছর বয়স। মা বাবার আওতা ছাড়িয়ে সেই প্রথম স্বাধীন ভ্রমণ। যাবার সময় মা বলেছিলেন, আমার মামার শালা সেখানে আছেন। ছেলেবেলায় তাকেই আমি আপন মামা বলে জানতাম, তিনিও সেরকমই দেখতেন। তুই তার কাছে উঠতে পারিস, খুশি হবেন। মার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সে বলেছিল, হ্যাঁ চিনি না, জানি না, আবার গিয়ে এক গুরুজনের পাল্লায় পড়ি আর কি। আসলে ঠিক করেছিল ধর্মশালায় উঠে খুব বেপরোয়া জীবনযাপন করে আসবে কদিন। বন্ধুরা বলেছিল, খাওয়া শোয়া নিয়ে যদি অত তাহলে তো ঘরের ছেলে ঘরে দেখাই ভালো। কিন্তু ধর্মশালায় উঠে কার্যকালে দেখা গেল, আর যার যেমনই লাগুক, সুমন্তর অন্তত পোষাচ্ছে না। নিরিমিষে হারে দুবেলাতেই অরুচি ধরে গেছে। মেঝেতে পাতলা তোষকে শুয়ে পিঠ ব্যথা করছে। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে বাথরুম। এমন লাইন দিতে হয় যে প্রাকৃতিক ক্রিয়াকর্ম, স্নান সব বেদালা হয়ে যায়। এবং এ বিষয়ে দেখা গেল বন্ধুরাও তার সঙ্গে একমত। শেষে পরামর্শ করে একটা হোটেল ঠিক করতে বেরিয়েছিল, আর সেখানে গিয়ে দেখা মায়ের সেই মামার সঙ্গে। চমৎকার ভদ্রলোক। পরিচয় শুনে তক্ষুনি সকলকে ধরে নিয়ে গেলেন বাড়িতে। চব্য চস্য লজ্জ পেয় খাইয়ে এ কদিনের অর্ধার্জিত সকল ক্লেশ নিমেষে দূর করে দিলেন। তারপর বন্ধুরা যখন ফিরে গেল হোটেলে, সুমন্তকে রেখে দিলেন জোর করে। ভদ্রলোকের স্ত্রীও খুব চমৎকার, কাঁচা পাকা চুলে, টকটকে সিঁদুরে একেবারে লক্ষ্মী প্রতিমা। খুব সহজে তাকে তারা আপন করে নিলেন, ঠিক নিজের দাদু দিদিমার মতো। কিন্তু বছর কয়েক আগে একমাত্র কন্যার অকস্মাৎ মৃত্যুতে স্বামী স্ত্রী দুজনেই বড় শোকার্ত ছিলেন। সেই কন্যারই আবার একমাত্র কন্যা নিয়ে তাদের ছোট সংসার। নাতনিটি দাদামশাই দিদিমার চোখের মণি। মহাভারত ঘেঁটে নাম রেখেছিলেন অম্বালিকা, অপভ্রংশে অম্বু। এই অম্বু, এইমাত্র যে বলল সে জঙ্গল থেকে এসেছে।
যাকে সুমন্ত একসময় জঙ্গুলি বলে ডাকত। হাজারিবাগের জঙ্গলের জঙ্গলি মেয়ে। জঙ্গলি বটে, কি ডাকাবুকো এক দুর্দান্ত কিশোরী। দাদু দিদিমার ওপর অখণ্ড প্রতাপ। শুধু কি দাদু দিদান, সারা পাড়ার নেত্রী সে। সমবয়সী ছেলে মেয়েদের একমাত্র সম্রাজ্ঞী। বছর 14 বয়স, সদ্য শাড়ি ধরেছে। একটা ভোরবেলাকার টাটকা গোলাপের মতো সতেজ, সুন্দর। সুমন্ত একটু ভাব দেবে দেবে করছিল। অম্বু টানা চোখে ভুরু কুঁচকে বিরূপ ভঙ্গিতে তেরচা করে তাকালো। দাদু বললেন, কোথায় যাচ্ছিস? আয়, তো দাদা হয়। দাদা না হাতি। এক ঝাপটায় ঝাঁকড়া চুল দুলিয়ে চলে গেল সে দলবল নিয়ে। নতুন যুবক সুমন্ত রাগে অপমানে কান গরম করে গুম হয়ে গিয়েছিল। দিদিমা বলেছিলেন, একটা পাগলি। ভদ্রতা সভ্যতা কিছু মাত্র যদি জ্ঞান থাকে। যে কদিন আছো তুমি, দিও তো ভাই একটু শাসন করে। করব, সুযোগ পেলেই করব। দাঁতে দাঁত চেপে মনে মনে বলেছিল সুমন্ত। মনে মনে বলেছিল, এই অভদ্র অমার্জিত দুঃসাহসী মেয়েটাকে যে করেই হোক, যেভাবেই হোক জানিয়ে দিতে হবে তার মতো সে ঘোড়ার ঘাস কাটে না। সারাদিন সারা পাড়ার সর্দারি করে বেকার ঘুরে বেড়ায় না। সে রীতিমতো একজন বিয়ে পড়ুয়া ছেলে। কলেজে বহু মেয়েই তাকিয়ে থাকে তার দিকে, আলাপ করে বসতে যায়, এবং ইচ্ছা করলে সে এখানেও ওর সব কটা চেলাচামুন্ডাকে তুড়ি মেরে ভাঙিয়ে আনতে পারে। পরের দিন সকালে সেই দম্ভেই সে পাশের আমবাগানে গিয়ে নতুন কেনা লাইটার জ্বালিয়ে সিগারেট ধরিয়েছিল। উদ্দেশ্য দৃষ্টি আকর্ষণ। ওরা কি এর আগে কখনো লাইটার দেখেছে? মোটেই না। সে নিজেই মাত্র কদিন আগে বাবার এক বন্ধুর কাছে দেখে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল। এখানে আসার সুযোগে কিনে ফেললো সঙ্গতির অতিরিক্ত দাম দিয়ে। অবশ্য মা জানেন না, সিগারেট খাবার কথাটাও মা টের পাননি। কলেজে উঠে তার নতুন হাতে খড়ি, কাশি আসছিল খুব খুব করে। একটা নোয়ানো আমের ডালে বসে অম্বু চোখ মুখ ঘুরিয়ে কি বিষয়ে এর খুব বক্তৃতা দিচ্ছিল। আর 4 থেকে 14 বছর বয়স পর্যন্ত একপাল ছেলে মেয়ে হাঁ করে গিলছিল। সুমন্ত মুখ থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে লাইটার লুপতে লুপতে এগিয়ে গিয়ে মুচকি হাসল। বয়স্ক ভঙ্গিতে মাথা নেড়ে বলল, এই যে কি হচ্ছে খুকি? বক্তৃতা থামিয়ে 14 বছরের টুকটুকে খুকিটি ঝট করে ঘাড় ফিরিয়ে তাকে দেখল। তারপর আবার মুখ ঘুরিয়ে নিয়ে একটা ছেলেকে হুকুম দিল, দেখতে পাটলা, লোকটা কাকে খুকি খুকি করছে। পটলা দেখবার আগে সুমন্ত হাস্য বিস্তার করলো। আমি তোমাকেই বলছি। ও, আমাকে? গাল ভরে খুকিও হাসলো। গলে গিয়ে বলল, কেন খোকা? বলতেই হি হি করে গড়িয়ে পড়লো সাঙ্গো পাঙ্গোরা। অম্বু চোখ পাকালো। এই, হচ্ছে কি? কলকাতার নতুন দাদাকে দেখে তোরা হাসছিস যে? বাবুর অপমান হয় না? আবার সুমন্ত সরু প্যান্ট, পাতলা গোঁফ, বা হাতে সিগারেট, ডান হাতে লাইটার, সব যেন একযোগে কেঁপে উঠল থরথরে। রাগে রি করতে করতে সে চলে গেল সেখান থেকে। কদিন খুব ঢেঁড়া পেটানো হচ্ছিল রাস্তায়। যাত্রার বিজ্ঞাপন। এবার পুজোয় দাস কোম্পানির দল, আসুন আসুন, দ্রৌপদী সাজবে যুবতী মুচিরানী, আর কুন্তির ভূমিকায় ন্যাসপাতি মঞ্জুরি দাসী। মুচিরানী আর ন্যাসপাতি মঞ্জুরি দাসী নাম শুনতে শুনতে মরে গিয়েছিল সুমন্ত। দাদুও হাসছিলেন, বললেন, নাম শুনেই যখন এত মোহিত, যাও না দিদিমাকে নিয়ে এসো গিয়ে। কলকাতায় যাত্রা নিশ্চয়ই দেখনি। সুমন্ত বলল, শুধু তা দিদিমাকে কেন, দাদুকেও নিয়ে যাব। দাদু বললেন, বাড়ি পাহারা দিতে হবে যে, তাছাড়া অম্বুজা ঘুম কাতুরে, রাত জেগে যাত্রা দেখা ওর পোষাবে না। যাবার বেলায় কিন্তু দেখা গেল অম্বুও সেজেগুজে প্রস্তুত। অভিভাবক হয়ে নিয়ে যেতে বেশ ভালোই লাগছিল সুমন্তর। অন্তত এখানে তো এক হাত নেওয়া গেল মেয়েটাকে চলনদার হয়ে। পথে যেতে যেতে সে অনেক কর্তাগিরিও ফলিয়েছিল। অত আগে আগে যেও না,
আলের ওপর দিয়ে নয়, সাপ আছে। ঢিল কুড়োচ্ছ কেন? এই দেখো, আবার কুকুরটাকে ধরে। এইরকম অনবরত টিকটিক করছিল। ঘন ঘন মুখ লাল হয়ে উঠছিল অম্বুর। তেরিয়া হয়ে যে একাধবার কিছু বলতে ওঠেনি বা যা বলছে তা আবার বেশি বেশি করে করেনি তা নয়, কিন্তু দিদানের বকুনির ভয়ে সুবিধে হচ্ছিল না। দিদিমা কেবলই বলছিলেন, ছি দিদি, কথা শুনতে হয়। তোমার দাদা। কথা ছিল সন্ধ্যে 7টার মধ্যে যাত্রা শুরু হবে। 9:30টার আগে আরম্ভ হলো না, আর 11টা বাজতে না বাজতেই অম্বু ঢুলতে লাগলো ঘুমে। বিরক্তির সময় যখন পা ধা সা 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 করে খুব কনসার্ট বাজছিল, হারমোনিয়াম, তবলা আর বেহালা ছড়ের টানে কানে তালা লেগে যাচ্ছিল, সেই সময় দিদিমা চিকের বাইরে মুখ বাড়িয়ে বললেন, সুমন্ত, এই ফাঁকে তুমি অম্বুকে একটু বাড়িতে দিয়ে আসতে পারবে? সুমন্ত বলল, কেন পারবো না? দিদিমার পিছন থেকে অম্বু হঠাৎ চোখ কষলে বলল, না, আমি ওই সঙ্গে যাবো না। দিদিমা গায়ে মাথা হাত বুলিয়ে খোসামত করলেন, লক্ষ্মী সোনা, যাও, বাড়ি গিয়ে বিছানায় আরাম করে ঘুমিয়ে থাকো, দাদু আছেন। না। এরপরে দিদিমা কি যেন একটা লোভনীয় শর্ত করলেন, যার ফলে দেখা গেল অম্বুর জেদি চেহারা বেশ শিথিল দেখাচ্ছে। পথে আস্তে আস্তে সুমন্ত বলল, বাচ্চা মেয়ের মতো থাকবে। বড়দের সঙ্গে টেক্কা দিয়ে আবার যাত্রা দেখতে এসেছিলে কেন? অম্বু বলল, তুমি এসেছিলে কেন? আমি এসেছি দেখতে। আমিও তাই। ঘুমিয়ে ঘুমিয়ে না, একটা চশমা পরে ঘুমুলে না কেন? আরো ভালো দেখতে পেতে। তুমি কিনে দিও। আমি কেন দেব? আমার দায় পড়েছে। এমনিতেই তোমার যন্ত্রণায় মিছিমিছি কতখানি হাঁটতে হলো। সাপ, সাপ! ঈশ্বর চিৎকার করে উঠল অম্বু। সুমন্ত হামা করে লাফিয়ে ঝাঁপিয়ে একাকার, আর মাঠের আকাশ বাতাস ফাটিয়ে হাসতে হাসতে অম্বু উধাও। গাঢ় অন্ধকার বেশে যে কোথায় ছুট লাগালো কে জানে। বড় বড় গাছে ছাওয়া মস্ত মাঠ, প্রায় 12টার রাত্রিরে কত রকম পোকামাকড় ডাকছে, পাখি কাঁদছে, ডানা ঝাপটাচ্ছে, জোনাকিরা জ্বলছে নিভছে। সুমন্ত সারা শরীর কেমন শিরশির করতে লাগলো একা দাঁড়িয়ে। প্রত্যেক মুহূর্তে একটা অজানা ভয় ছেয়ে ফেললো তাকে। পা বাড়ালেই মনে হতে লাগলো, এই বুঝি সত্যি সে মারিয়ে দিল একটা সাপ। এই বুঝি সাপটা ফোঁস করে মাথা আছড়ে লিকলিকে জিভে ছোবল মারলে একটা। সে প্রাণপণে চেঁচিয়ে ডাকতে লাগলো, অম্বু, অম্বু, লক্ষ্মীটি এসো, আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। বস্তুত সে সত্যিই একটু কম দেখছিল, তখন থেকেই তার চশমা। ছুটতে ছুটতে কোথা থেকে ফিরে এলো অম্বু, বলল, ভিতু কোথাকার, আবার চলনদার হয়েছে। এসো, এখানে নিয়ে এসো, আমার হাত ধরো। হাত ধরবে না আরো কিছু? একা ফেলে যে চলে যায়নি তাই না ঢের? ভূতে যখন ঘাড় মটকে খেত বেশ হতো। ঘাড় মটকালে যেন একলা আমারই মটকাতো, তোমারও মটকাতো। আমার মটকাতো? ভূতের বাপেরও সাধ্য নাই আমার ঘাড় মটকায়। আমি তো ইচ্ছে করে তোমাকে এই অন্ধকার ভুতুরে মার দিয়ে নিয়ে এসেছি। এত রাত্রে বুঝি এই পথে কেউ হাঁটে? বিধান জানলে দেখো কেমন বকুনি দেয়। আসার সময় তো এখান দিয়েই এলে, সে তো বিকেলবেলা, তখন দল বেঁধে এসেছিলাম। তাহলে খুব অন্যায় করেছো। খুব ভালো করেছি। এখন যদি একটা ঠ্যাঙাড়ের সঙ্গে দেখা হয় খুব মজাই হয়। আবার ঠ্যাঙাড়েও আছে নাকি? আছে না, চোর ডাকাত ভূত পেতনি সাপ সব আছে এই মাঠে। অম্বু, কি? আমার হাত ধরো। কেন? আমি দেখতে পাচ্ছি না। মিথ্যুক, আসলে ভয় পাচ্ছ। ঠিক আছে, তাই পাচ্ছি, হাতটা ধরো না। সিগারেট খাও কেন অতটুকুন ছেলে? কখন সিগারেট খেলাম? সকালে খেলে না? তুমি ভালোবাসো না সিগারেট খাওয়া? না, সিগারেট খেলে ক্যান্সার হয়। কে বলেছে? দাদু। দাদু কিছু জানেন না। তুমি জানো, পণ্ডিত। কাল থেকে দেখিয়ে দেবো কেমন পণ্ডিত। তোমার দিদিমা কি বলেছেন শুনেছো তো? কি বলেছেন? তুমি ভদ্রতা জানো না, সভ্যতা জানো না, তোমাকে শিক্ষা দিতে বলেছেন। আহারে আমার গুরুমশাই, অত আগে আগে যাচ্ছ কেন? ঘোমটা দিয়ে তুমি পিছন পিছন আসবে বলে? তাহলে দেখবে ঘোমটা দিয়ে কাকে পিছন পিছন আসতে হয়। আচমকা এগিয়ে গিয়ে একটানে সে কাছে নিয়ে এলো অম্বুকে। শক্ত হাত চেপে ধরে বলল, আমার সঙ্গে তুমি পারবে গায়ের জোরে?
শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দেবো ওই বাঁশ ঝোপটার মধ্যে। নিজের জায়গায় পেয়েছো তো তাই, একবার যেও কলকাতায়, দেখিয়ে দেবো তখন। হাত ছাড়াবার চেষ্টায় অম্বু তাকে আঁচড়ে কামড়ে অস্থির করে দিয়েছিল, তবু সে ও ছাড়েনি। 19 বছরের তপ্ত বুকের মধ্যে চেপে ধরে রেখে বলেছিল, থাকো দাঁড়িয়ে সারা রাত, এই তোমার উচিত সাজা। ছাড়ো, ক্ষমা চাও। না, তাহলে আমিও ছাড়বো না। বারে, এখন তোমার চোর আসুক, ডাকাত আসুক, ঠ্যাঙাড়ে আসুক, সারা হাজারিবাগের সব চেলা চামুন্ডা আসুক, দেখে যা তাদের অম্বুরানি কি দশা আমার হাতে পড়ে। অম্বু তখন তার নতুন টেরিলের শার্টটা বুকের কাছে ছিঁড়ে দিয়েছিল দাঁত দিয়ে, আর তার শাস্তিস্বরূপ সুমন্ত তার আলিঙ্গন আরও দৃঢ়বদ্ধ করেছিল। পরের দিন কিন্তু অম্বুর চোখে একটু লজ্জা দেখা গেল, সেই বোধহয় ওর প্রথম লজ্জা। আর সুমন্তরও বোধহয় সেটাই প্রথম প্রেম। নইলে 2 সপ্তাহের জায়গায় 6 সপ্তাহে সারা ছুটিটা হাজারিবাগে বসে বসে সে পড়ল কি? এই, চমক ভেঙে সুমন্ত পাশে তাকালো। অম্বু বলল, তুমি নাকি বিলেত যাচ্ছ? সুমন্ত বলল, কার কাছে শুনলে? গণ্যমান্যদের খবর কি আর চাপা থাকে? ভালো চাকরি পেয়েছো তাও জানি। সুনীল মেশো বলেছেন এটা ব্রিটিশ ফার্ম, ওরাই পাঠাচ্ছে। সুনীল মেশোকে? লীলামাসির স্বামী, তোমার মা তো চেনেন, আমরা তো ওদের ওখানে উঠেছি। দাদুর সবচেয়ে ছোট ভাইয়ের মেয়ে। কলকাতা কবে এসছো বলো দেখি? তা 5-6 দিন তো হবেই। 5-6 দিন, আর আমাকে খবর দাওনি? মনেই ছিল না তোমার কথা। তা তো থাকবেই না, মেয়েরা ওই রকমই হয়। গাল ভর্তি দাঁড়িয়ে রেখেছো কেন? কি রকম দেখাচ্ছে? চেয়ে গুয়ে ভেড়ার মতোও না, কাস্ত্রর মতোও না, যেন একটা বাজে ছেলে। কি কাণ্ড! আর জুলপিটা? বিদেশ যাওয়ার আগে কেটে নিও, এই বেলবটম জুলপিগুলো আমার দুচক্ষের বিষ। বেলবটম জুলপি? কাঁসার নাম দিয়েছো তো? স্বরচিত নাকি? সুমন্ত গলা ছেড়ে হাসলো। ইস, কি কাণ্ড করেছিলে ট্রামের মধ্যে! আমি তো ভাবলাম বুঝি মারামারি লাগিয়ে দাও। যা ভয় করছিল না। তোমার আবার ভয় আছে নাকি? আছে। কবে থেকে? কোথা থেকে ফিরছিলে তুমি বলো তো? সঙ্গে একদিন মেয়ে ছিল না? একটু চুপ করে থাকতে হলো সুমন্তকে। বলতে পারলো না আধুনিক পদ্ধতিতে বধূ নির্বাচনের জন্য সে ঘণ্টাখানে একটা বিলিতি হোটেলের পার্টিতে বসে বসে আলাপ করছিল মিনা তালুকদারের সঙ্গে। মা বাবার ইচ্ছে বিলেত যাবার আগে সে বিয়ে করে স্ত্রীকে নিয়ে যায়। পুত্রের চকল স্বভাবের উপর বোধহয় বিশেষ আস্থা নেই তাদের। সিগারেট ধরিয়ে বলল, আমি যেখান থেকে ফিরি না কেন, তুমি একা একা কোথায় গিয়েছিলে বলো দেখি? আমার একটু উপকার করবে? কি? আমাকে MA ক্লাসে ভর্তি করে দেবে? MA? সে কি? তুই বিয়ে পাশ করলে কবে? আহা, নিজে MA পাশ করে চাকরিতে ঢুকে গেলে, আর আমি বুঝি এতই গাড্ডু যে একটা সামান্য বিয়ে পাশও করতে পারবো না? তখন তো বলতে স্কুল তোমার জম, তার চেয়ে বাড়ি বাড়ি বাসন মাজার কাজও ঢের ভালো। তখন একটু হাসলো অম্বু। আপাতমস্তক ভিড়াক্রান্ত বাস ট্রামের দিকে তাকিয়ে বলল, তখনকার কথা ভুলে গেছি, কিন্তু আপাতত নামিয়ে এনে যে অকুলে ফেলেছ তা বুঝতে পারছি ভালো করে। অকুল কেন? দেখছো তো কি অবস্থা, আর কি আমরা উঠতে পারবো মধ্যপথ থেকে? পারলেই বা উঠছে কে? তবে কি সুন্দর বিকেল, কি সুন্দর হাওয়া, কি সুন্দর আমাদের গড়ের মাঠ। অনন্তকাল ধরে এখন আমি হাঁটতে রাজি আছি। তা তুমি গিয়ে হাঁটো গিয়ে বাবা, ওদিকে আমার বাড়িতে যে থানা পুলিশ হয়ে যাবে তার বেলা। থানা পুলিশ কেন? পালিয়ে এসছি যে। বলছো কি? বলছো কি তুমি পাগলের মতো? আমার কথা যদি কেউ না শোনে আমি বা কেন কথা শুনবো তাদের? অত না। বাতাসের গলায় দড়ি দিয়ে ঝগড়াটা না হয় পরে করো, আসল ব্যাপারটা কি বলো তো? কি আবার, আমাকে MA ক্লাসে ভর্তি করবে বলে নিয়ে এসে এখন বলছে বিয়ে করো। তুমি বলো রাগ হয় কি না? ও এই, বিয়ে করা তো ভালোই। ছেলেটাও তেমনি, চেনে না জানে না, বলে সিনেমায় নিয়ে আসুন, সেখানে মেয়ে দেখব। আজকাল নাকি এইরকম নিয়ম হয়েছে। যা বমি পাচ্ছি তো শুনে। মাসি বলছে শিগগির শিগগির সেজে নে, ভালো করে সাজিস, থাকিস তো জঙ্গলে, সাজসজ্জা তো কিছুই জানিস না, জানলেও মানিস না। আচ্ছা,
তুমিই বলো এরপর রাগ হয় কি না। সুমন্ত একটু কাশলো। অম্বু তেমনি উত্তেজিত। ওসব চালাকি ঠেলা বুঝুক এখন। ছেলেটা আমার মাসির শ্বশুরবাড়ির আত্মীয়, কাজে এ ব্যাপারে মাসিরই অ্যাক্টিভ পার্ট। তিনি আমাকে সংসারে নিয়ে যাচ্ছিলেন দেখা করাতে, আমিও সময় বুঝে টুক করে পালালাম। তারপরই তো মুশকিল। পথঘাট চিনি না কি কিছু। সেই বাড়ির সামনে থেকে টালিগঞ্জ ট্রাম ডিপোতে এসে ট্রামে বসেছি, আর এই তো নামলাম। মানে বসেই ছিলাম আগাগোড়া। ট্রামটা শেষ পর্যন্ত গেল, আবার ভর্তি হয়ে ফিরল। আমি আছি এক কোণে। যা ভয় করছিল না, কেবলই মনে হচ্ছিল কোন দিকে চলে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি। অম্বু সরল চোখে তাকিয়ে হাসতে লাগলো। সুমন্ত আবার হাজারিবাগের কথা ভাবলে সেই সুখ তার আবার ফিরে পেতে ইচ্ছা করলো। এই সময় সূর্য অস্ত যাচ্ছিল, তার লাল আলো ছড়িয়ে পড়ছিল পথে, ফুটপাথে, গাছের পাতায় পাতায়, মানুষের মনে। পার্ক স্ট্রিট ছাড়িয়ে দৌড়োদৌড়ি করে সে একটা ট্যাক্সি ধরে ফেললো। বলল, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। দাদু দিদিমাকে না জানি কত ভাবিয়ে তুলেছ। অম্বু গাড়িতে উঠে বসলো। একটু পরে বলল, আমি কিন্তু একটা সুখবর দিতে পারি। কি? মাসি আর সুনীল মেশো ভাবছেন ওদের মেয়ে বেলার সঙ্গে তোমার বিয়ের কথা বলবেন। দাদু দিদিমাকে খুব ধরেছেন, আর দিদিমাও বলেছেন শিগগিরই তোমাদের সঙ্গে দেখা করতে তোমাদের বাড়ি যাবেন। বেলাও সঙ্গে যাবে, তোমার সঙ্গে আলাপ করবে। বেলা খুব সুন্দর, খুব ভালো, তোমার চেয়েও। দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে। তাই নাকি? আমি তো বেলাকে সব সময় তোমার কথা বলে খেপাই। সর্বনাশ, সব কথা বলে দাওনি তো? কি কথা? আমি যে তখন একটা মেয়েকে ভালোবাসতাম। হঠাৎ চুপ হয়ে গেল অম্বু। সুমন্ত জানলার কাঁচ নামিয়ে দিচ্ছিল, দেখলো অম্বু রাস্তার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। এত সুন্দর যে সর্বদাই উছলে পড়া আনন্দের খনি অম্বুর এই মুখশ্রী অচেনা লাগলো সুমন্তর। একটা সিগারেট ধরিয়ে সেও আনমনাভাবে তাকিয়ে থাকলো পড়ন্ত বেলার পথের দিকে। দপ করে আলো জ্বলে উঠল। বাড়ির কাছাকাছি আস্তে আস্তে আবার অম্বু ফিরে এলো নিজের স্বভাবে। আবার রোদ ফুটলো তার মুখে। বলল, এই এখন বাড়ি গিয়ে কি হবে? বকুনি খাবে আবার কি? না, তোমাকে থেকে না সবাই খুব খুশি হবে যে আমার কথা ভুলে যাবে। আর যদি দেখো সে অপরিচিত স্টিমারটি সিনেমায় না পেয়ে বাড়ি এসে বসে আছে, সে আমি বুঝবো। তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। এ ব্যাপারে আমি ছাড়া আর কে মাথা ঘামাবে তাও তো জানি না। সব কথা এত ইয়ার্কি করো কেন? অম্বু রেগে গেল। সুমন্ত হাসলো। গাল ভরা দাড়ি আর বেলবটম জুলপিওয়ালা ছেলেরা তো এইরকমই বখা। জানো, অম্বু ঝিলিক দিয়ে উঠল, বেলে এরকম দাড়ি আর জুলপি না খুব ভালোবাসে, বলে ইন্টেলেকচুয়াল। কিন্তু বেলার বোন যদি ভালো না বাসে তাহলে তো আমি নিরুপায়। নিরুপায় কেন? তোমার ইচ্ছা তুমি রাখবে, আমার ইচ্ছা আমি পছন্দ করব না। তা কখনো হয়? একসঙ্গে থাকতে গেলে ওরকম ঝগড়া করে থাকা যায় না। আমি কালই সব কেটে ছেঁটে পরিষ্কার করে আসছি। তারপর আর কোনো আপত্তি নেই তো? কি সব যা তা বলছো? তবে কিভাবে প্রস্তাবটা করব বলে দাও না। প্রস্তাব? তুমি রাজি হলে তবে তো সব, আর তুমি রাজি হলেই কাজ অনেক অগ্রসর হয়ে যাবে। বিয়ে যখনই হোক, পাসপোর্ট, ভিসা এসবের ঝামেলাগুলো তো চুকিয়ে রাখতে পারি। অম্বু বিস্ফারিত চোখে তাকিয়ে থাকলো সুমন্তর দিকে। আস্তে আস্তে সমস্তটা চোখ চামচে ভরা জলের মতো টলটল করে উঠল। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন।